ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি 25 আর সাথে আছি নাজনীন মুন্নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবার বাংলাদেশ সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। 6 সদস্যের প্রতিনিধি দলটি সাথে আজ রোববার বৈঠক করে দেশটির পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার এবং চুরি হওয়া সম্পদ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জবাবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন তারা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে প্রযুক্তিগত ও আর্থিক সহযোগিতা করতে আগ্রহী। আর এই লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে $20 কোটি বেশি উন্নয়ন সহযোগিতা দিতে চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে 2021 সালে 6 বছরের মেয়াদে যে প্রায় $100 কোটি সহায়তা দেওয়ার জন্য চুক্তি সই হয়, ওই চুক্তির 6ষ্ঠ দফাই হলো এই 20 কোটি। ছাত্র জনতার অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে মার্কিন প্রতিনিধি দলের এই সফর গুরুত্ব কেমন? ভূ রাজনৈতিক কৌশল বা ইন্দো প্যাসিফিক আউটলুকে এর কেমন প্রভাব পড়বে, এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, আছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ এবং আছেন আমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর শাহাব এনাম খান। এবং দর্শক, আপনারা আছেন আমাদের সাথে এই আলোচনায়। আমরা একটু যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের এই সফরকে নিয়ে একটু আলোচনা করতে চাই এবং যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের ধরন, উন্নয়ন এবং কিভাবে তারা আমাদের সহায়ক ভূমিকায় পালন করবে সেই বিষয়ে আমরা একটু জানতে চাই আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে। অনেক ধন্যবাদ দর্শক যারা যুক্ত হয়েছেন এবং কৃতজ্ঞতা অতিথি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। শুরুতে স্যার আপনার কাছে একটু যেতে চাই, ডক্টর শাহাব এনাম খান। এই সরকারের ক্ষমতা নেওয়ার পর, মানে ক্ষমতাসীন হওয়ার পরে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ে আমরা প্রথমবারের মতো এটা একটা বড় ধরনের প্রতিনিধি দলকে আসতে দেখলাম এবং যা কিছু বলা হচ্ছে না কেন পুরো বাংলাদেশ জুড়েই এক ধরনের কথা আছে যে এই অভ্যুত্থান যা কিছু হয়েছে, ডক্টর ইউনূস সরকারের এই দায়িত্ব নেওয়ার সব কিছুর পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কোনো না কোনো হস্তক্ষেপ আছে। এটা এই দেশের মানুষজন বিশ্বাস করে, মনে করে কিছু সংখ্যক, যদিও বারবার স্টেট ডিপার্টমেন্ট থেকে এটা নিশ্চিত করা হয়েছে যে এরকম কোনো কিছু যুক্তরাষ্ট্রের পর থেকে নেই। কিন্তু আজকের এই প্রতিনিধি দলের যে এই দেশের সফর, তা আসলে কি বার্তা নিয়ে এসছে এই দেশের জন্য, বা কি দেশের জনগণ কি ভেবে নেবে? ধন্যবাদ। পাবলিক পারসেপশন আর পররাষ্ট্রনীতি দুই জিনিস। তবে পাবলিক পারসেপশনের কিছুটা তো বেসিস থাকে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশে 3টা বিষয়ে খুব সোচ্চার। একটা হলো ডেমোক্রেসি তৈরি করা, যে ইনস্টিটিউশনসগুলি আছে, করাপশন ইনস্টিটিউশনস বলেন বা অ্যান্টি করাপশন ইনস্টিটিউশনস, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, এগুলিতে অনেক বেশি ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি আনা, এবং সবচেয়ে গুরুত্বের যে জায়গাটা দেয় তারা, সেটা হলো হিউম্যান রাইটস। সুতরাং আমরা যদি গত 15 বছরের ট্র্যাক রেকর্ড দেখি, প্রতিটা ইলেকশনের আগেই, এবং এটা শুধু ইলেকশন কেন্দ্রিক নয়, কিন্তু ইলেকশনের অনেক আগে থেকেই এই বিষয়গুলি বাংলাদেশের মিডিয়াতে আসে, কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু আপনার 2009-10 সাল থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়গুলির উপরে বারবার জোর দিয়ে এসছে। এবং এইটা শুধুমাত্র যে বিগত 15 বছরের সরকার না, তার আগের সরকারের রিপোর্টগুলিও যদি আমরা দেখি, সেখানেও কিন্তু এই বিষয়গুলি ছিল। সুতরাং সেই হিসেবে মানুষের মধ্যে খুব স্বাভাবিকভাবেই আগ্রহের জায়গাটা অত্যন্ত বেশি, যে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির সাথেই তো বর্তমানে যে আন্দোলনটার অবজেক্টিভ ছিল, এবং সেখান থেকে যে আজকে নতুন সরকার আসলো, এবং সেই আসার প্রসেসে যে আমাদের এতগুলি মানুষ মারা গেলেন এবং হৃদয় বিদারক মৃত্যু, এই প্রত্যেকটা জিনিসকে যদি আমরা দেখি, তাহলে জনগণের পক্ষ থেকে তাহলে খুব স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তাদের যে আস্থা, সেটাই পুনর্ব্যক্ত হয়। কিন্তু মুশকিলটা হচ্ছে যে পররাষ্ট্রনীতি সবসময়ই ন্যাশনাল ইন্টারেস্টের উপরে বেসিস করে হয়, সেটা বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট হোক বা মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টারেস্ট হোক। নতুন সরকার এসছে এবং সেই নতুন সরকার আসার পরে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবেই তাদের একটা এনভয় এই দেশে পাঠাবেন, এবং এইটা হলো ডিপ্লোম্যাটিক প্রটোকল, ডিপ্লোম্যাটিক নর্মস, ভ্যালিউস, কালচারের মধ্যে পড়ে। তবে এইবারের আশাটার সাথে যেটা নতুনভাবে যুক্ত হয়েছে, সেটা হলো যে যেই বিষয়গুলি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এত বছর কথা বলে এসছে, সেই বিষয়গুলি কিন্তু ইউনূস সরকার তাদের কাছে তুলে ধরেছে। যেমন ধরেন মানি লন্ডারিংয়ের ইস্যুটা এসছে, রোহিঙ্গা ইস্যুটা এসছে, আর্থিক খাতে সংস্কারের বিষয়টা এসছে, এবং বহু বছর ধরে বাংলাদেশে কিন্তু এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন থেকে শুরু করে আপনার যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলিকে শক্ত করা, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মানি লন্ডারিংয়ের কথা যেটা প্রথমে বললাম, যে আপনি যদি গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টগুলি দেখেন,
সেখানে তো ভয়াবহ এক একটা চিত্র। 120 বিলিয়ন, 130 বিলিয়ন অফিসিয়ালি এই ধরনের এস্টিমেশনও কিন্তু এসছে। সুতরাং সেই সব জায়গাতে মার্কিন যুক্তরাষ্ট্র খুব স্বাভাবিকভাবে তার যেরকম একটা গ্লোবাল ক্যাপাসিটি আছে, রিজিওনাল ক্যাপাসিটি আছে, বাইল্যাটারাল ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটিগুলি কিন্তু বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় যে একে তো নতুন সরকারকে আশ্বাস দেওয়া এবং নতুন সরকারের গতি প্রকৃতি কি হবে সেটাও তো তাদের জানা দরকার। সুতরাং ডক্টর ইউনূসের সাথে তাদের যে বৈঠকটা হয়েছে সেখানেও কিন্তু এসছে যে কর্মপন্থাগুলি কি হবে এবং এই কর্মপন্থার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র কোন কোন জায়গায় তাদেরকে সহায়তা করতে পারে সেগুলিও কিন্তু এখন চলে এসছে। সুতরাং ইউএসএআইডির একটা কলেবরের জায়গা এসছে, কারণ নতুন সরকারের আকাঙ্ক্ষাটা কি। যদি আমরা আর্থিক খাতকে সুশাসনের দিকে নিয়ে যেতে চাই, ইউএসএআইডি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে এরকম অনেক মাল্টিল্যাটারাল এজেন্সিজ আছে যেগুলির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। সুতরাং সেই সব জায়গাতেও আমাদের সহায়তা দরকার আছে। আর আরেকটা যেটা আপনি বললেন তখন যে ইন্দো প্যাসিফিকে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং তার যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে বাইডেন সরকারের সময়, এবং যদি কমলা হ্যারিস আসেন তাহলে হয়তো এটা কন্টিনিউটি হবে। ডোনাল্ড ট্রাম্প আসলে কি হবে সেটা হয়তো আমরা জানি না, কিন্তু নিশ্চিতভাবে ইন্দো প্যাসিফিকের আলোকে এবং বাংলাদেশে যেহেতু একটা ইন্দো প্যাসিফিক আউটলুক আছে সেইটার আলোকে আসলে আমরা কত দূর সম্পর্কটাকে টেনে নিয়ে যাব, মানে পজিটিভলি, যেটা অলরেডি পজিটিভ সেটাও একটা বড় আলোচনার বিষয় নিশ্চয়ই হবে সেখানেও। অনেক ধন্যবাদ। আমাদের সাথে মুন্সি ফয়েজ আহমেদ আছেন, সাবেক রাষ্ট্রদূত। আপনার কাছে আসতে চাই এই কারণে যে ডক্টর শাহাব ইনাম খান যেটা বললেন যে হ্যাঁ, আমাদের যা কিছু এখন প্রয়োজন সংস্কারের জন্য হোক, মানবাধিকার হোক, গণতন্ত্র হোক, সব কিছুই তারা দেখতে এসছে এবং সহায়তার আশ্বাস তারা দিয়েছে যে সকল ধরনের সংস্কার কাজে তারা সেখানে থাকবে। কিন্তু সবসময় এটা আমরা নিজেরাও জানি নিশ্চয়ই এটাই ঠিক যে দুই দেশের মধ্যে যখন সম্পর্কটা হয় তখন পারস্পরিক দেনা পাওনার সম্পর্কটা থাকে, যে হ্যাঁ আমি তোমাকে সকল কিছুর জন্য ইয়ে করবো কিন্তু তুমি আমার এই বিষয়গুলি দেখবে। যুক্তরাষ্ট্রের এই সফরে আসার ক্ষেত্রে আমাদের দেশ থেকে তাদের কিছু পাওনার জায়গা আছে কিনা? এই আপনি যে কথাটা বললেন এটা সঠিক, যে সব দেশই আরেক দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে তাদের নিজেদের স্বার্থটা, যেটা শাহাবিনামও বললেন, সবাই যার যার জাতীয় স্বার্থ দেখে এবং সেই স্বার্থটা যখন মিলে যায় তখন সম্পর্কটা ভালো হয়, তাই না? তো এখন তারা কি চায় সেটা বলার আগে আমি দু একটা অন্য কথা একটু বলে নিতে চাই। সেটা হলো যে রাজনৈতিক পট পরিবর্তন যত বড়ই হোক না কেন, মানেই পররাষ্ট্রনীতিতে নাটকীয় পরিবর্তন হবে এটা মনে করার কোনো কারণ নেই। কারণ আমাদের জাতীয় স্বার্থগুলো মোটামুটি একই থাকে এবং অন্য দেশের সাথে আমাদের কি চাই আমরা সেটাও পরিবর্তন হয় না সাধারণত। তার ফলে আর অন্যান্য বড় পরিবর্তন যাই কিছু হোক না কেন, পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন সাধারণত হয় না। আচ্ছা, এটা একটা কথা বলতে চাচ্ছিলাম আমি। আরেকটা বলতে চাচ্ছিলাম যে এই যে আমরা বললাম যে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান বা গুড গভর্নেন্সের কথা, হিউম্যান রাইটসের কথা মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এদিকে আসলে সবসময় বলে, কিন্তু একটা খেয়াল রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সবার সাথে এক মানদণ্ডে এই কথাগুলো বলে না, অনেকের সাথে এই কথা মোটেই বলে না। সুতরাং সেটা আমাদেরকে বুঝতে হবে। সুতরাং এগুলো তারা বলে, যেহেতু তাদের যেসব আদর্শের কথা তারা সব বলে থাকে সেগুলোর মধ্যে এগুলো আছে তাই বলে, কিন্তু তার মানে এই না যে তারা এগুলোর উপর সবসময় খুব জোর দিয়ে থাকে। কখনো কখনো জোর দেয়, কখনো কখনো জোর দেয় না। আর আমি মনে করি এইটা একটা এক্সপ্লোরেটরি ভিজিট বা অনুসন্ধানমূলক, যে নতুন সরকার এসছে, হয়তো নতুন সরকারের পুরো জিনিসটা তারা এখনো জানে না। কিছুটা লোকে অনেকে মনে করছে যে না, তারাও পিছন থেকে হয়তো সাহায্য সহায়তা করেছে এরকম অনেকে বলে। তো সুতরাং হয়তো তারা কিছু জানতে পারে, কিন্তু তারা তো সব জানে না। নতুন সরকার এসে কীভাবে তাদের বিহেভিয়ার কী হবে সেইটা বোঝার চেষ্টা করার জন্য এই তো এখন তারা আমাদের কাছে কী চাইবে সেটা মোটামুটি আগেও যা চাইতো সেগুলোই চাবে। তাদের এখানে স্বার্থ কী? এখানে আমরা বলতে গেলে ঝট করে প্রথম কথাতেই একটা জিও পলিটিক্সের কথা চলে আসে, তাই না? ভূ রাজনীতি, ভূ অর্থনীতি যেভাবে বলি এই কথাগুলো চলে আসে এবং সেখানে তারা তাদের স্বার্থ দেখতে চায়। তাদের স্বার্থ কি? যে প্রথম স্বার্থ হলো চীন এগিয়ে যাচ্ছে, চীনকে কীভাবে ঠেকিয়ে রাখা যায়, চীনের বিপরীতে তাদের নিজেদের অবস্থানটাকে কীভাবে দৃঢ় করা যায়, এটা তাদের একটা বড় স্বার্থ। সেখানে আমাদেরকে কি ব্যবহার করা যাবে, এটা একটা তাদের চিন্তা থাকতে পারে। আরেকটি হলো ভারতের সাথে যতই তাদের ভালো সম্পর্ক থাকুক না কেন, কিন্তু সেই সম্পর্কটার মধ্যে অনেক রকমের টানাপোড়েন আছে এবং সেই জন্যে সেখানেও তারা একটা সেফটি ভালভের মতন সুযোগ পেতে চায়, যদি সেরকম সম্ভাবনা থাকে। সবসময় সেটা সম্ভব হয় না। এখন যেহেতু বাংলাদেশ
ভারতের সম্পর্ক কীরকম হবে সেটা তারা দেখতে চায়। কিন্তু যেমন এখানে অনেকে এটা নিয়ে বড়ই অনেক জল্পনা কল্পনা করছেন যে ডোনাল্ড লু বারবার খালি ভারত হয়ে এখানে আসে কেন আসে, ভারতের কি চাহিদা, ভারতের কি চিন্তা, সেগুলো কি জেনে তারপরে এখানে আসছে সে, যে দুই পক্ষের মধ্যে কোনো এরকম চিন্তা অনেকে করছেন। কিন্তু আমি মনে করি যে সেটা না, এটা তার নর্মাল যে রুটিনটা এরকম থাকে। সুতরাং ওইভাবে বেশি অতিরিক্ত চিন্তা করার কিছু নাই। তারা এখানে আসছে তাদের স্বার্থগুলো দেখার জন্য। যদি স্বার্থের কোনো রকমের সংঘর্ষ হয়, বাংলাদেশের বা ভারতের সাথে সম্পর্কে, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে যদি কোনো রকমের সংকট তৈরি হয়, তখন হয়তো তারা, যেহেতু ভারত তাদের জন্য অনেক বেশি প্রয়োজনীয়, হয়তো তারা ভারতের কথাটা বেশি শুনবে। বিভিন্ন সময় তারা শুনেছে, সেটা আমরা দেখেছি, তাই না? সুতরাং সেটা আছে। কিন্তু তারপরেও বাংলাদেশের সাথে যদি একটা আলাদা সম্পর্ক তৈরি করা যায়, সেটা তাদের জন্য তো ভালো। তো সেই জিনিস, সেটা তারা চাইতে পারে। আরও কতগুলো জিনিস আছে, যে মিয়ানমার খুব অস্থির অবস্থায় আছে। এই প্রসঙ্গটা স্যার অবশ্যই আমি আসবো একটু পরে, এই প্রসঙ্গটাতে আবার আসছি। এম হুমায়ুন কবির আমাদের সাথে একটু কথা বলতে হবে, যেহেতু আপনি কি চায় তারা, ব্যবসা বাণিজ্যে তাদের কিছু সুবিধা চায়, তারা, আমরাও কিছু সুবিধা চাই। তো সেইখানে আমরা আলাপ আলোচনা করে নিশ্চয়ই সেই জায়গা আছে, কারণ তারা এর মধ্যেই তারা একটা আমাদের জিএসপি সুবিধা ফেরত দেওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি, সেটা কত দূর হবে সেখানে নিশ্চয়ই আলোচনাটা আছে। হুমায়ুন কবির, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। ভূ রাজনৈতিক ব্যাপারটার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করা হয় এবং বলা হয়ে থাকে যে যুক্তরাষ্ট্র যেহেতু পরাক্রমশালী একটা দেশ, তারা হচ্ছে এই রিজিয়নে, এই সাউথ এশিয়া রিজনে এবং এইখানে আমাদের ইন্দো প্যাসিফিক রিজনে তাদের আধিপত্য বিস্তারের জন্য তারা এমন কোনো একটা দেশ খুঁজছে যে দেশটা তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে এবং তাদের মাধ্যমে তারা এই আধিপত্যটা এই অঞ্চলে বজায় রাখতে পারবে। এইটাও একটা কথা আছে স্যার, আপনার মাধ্যমে জানতে চাই যে এটার আসলে কোনো ভিত্তি আছে কিনা। সহজ সংক্ষিপ্ত উত্তর হচ্ছে যে তার না, ব্যাপারটা এরকম না। তার কারণ আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে দেখেন, ওয়াশিংটন থেকে আপনি যদি এশিয়ার দিকে দেখেন, তাহলে আপনি এশিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী দেশ বা শক্তিশালী অবস্থানের দেশ। আমি ওই দিক থেকে যদি আসি, জাপান তার মিত্র বহুকালের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই। কোরিয়া তার মিত্র বহুকালের, সেখানে 40,000-এর মতো মার্কিন সৈন্য এখনও আছে। আসেনে আপনি দক্ষিণ পূর্ব এশিয়া, আজিয়ান যেটাকে বলি, থাইল্যান্ড থেকে শুরু করে সিঙ্গাপুর পর্যন্ত পুরো সবগুলো তাদের মিত্র, তাদের সাথে সামরিক চুক্তিও তাদের আছে। ভারত ইদানিংকালে গত 15 বছর যদি ধরেন, ভারতের 4টা সামরিক চুক্তি আছে, ইন্টারঅপারেবিলিটি, অর্থাৎ তারা দুই দেশের সামরিক ব্যবস্থাপনাগুলো ব্যবহার করতে পারে যে কোনো জায়গায়। তো কাজেই ভারত তার নতুন বন্ধু বা আপনি পার্টনার যদি বলেন সেটা। তো কাজেই ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই এই অঞ্চলে তার বিরাট রকমের, দিয়েগো গার্সিয়াতে তার ঘাঁটি আছে বহুকাল ধরে, বহু দশক আগে থেকে। তো মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই এখানে একটা প্রধান শক্তি। এখন চীনারা গত 10 বছর বা আমি বলবো 15 বছর থেকে চীনারা একটুখানি সামনে আসবার চেষ্টা করছে এবং সেটাকেই মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখবার একটা আমরা প্রবণতা দেখছি। এই এত বিস্তৃত প্রেক্ষাপটে যেখানে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব, সেখানে বাংলাদেশ না হলে তার হবে না এটা মনে করার কোনো কারণ নাই। তবে হ্যাঁ, বাংলাদেশের গুরুত্বটা কোথায় আছে, আমরা খুব বেশি, দুজনেই আমার বন্ধু দুজনে বলছিল কথাটা, যে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা সবচেয়ে বেশি সরব দেখি, তারা গণতন্ত্র নিয়ে কথা বলে, এটা আমরা শুনি প্রায়, এবং আমাদের ধারণা যে এরাই মার্কিন যুক্তরাষ্ট্র এটা নিয়ে বেশি কথা বলে। এখন প্রশ্ন হলো কেন বলে এই কথাটা? এটা যেহেতু আমি ওখানে কাজ করেছি, আমার নিজের কাছেও প্রশ্ন ছিল যে তারা এই কথাটা আমার কেন বলে। তো আমার যেটা ধারণা, আমার নিজের উপলব্ধি, সেটা হচ্ছে যে বাংলাদেশ স্থিতিশীল একটা বাংলাদেশ থাকুক, এটা তারা চায়। তার কারণ হলো বাংলাদেশ একটা ছোট জায়গায় বড় পপুলেশনের দেশ। আমাদের ভৌগোলিক সীমানাটা ছোট কিন্তু জনসংখ্যাটা বড়, এবং এখানে তারা খুব ভালো করে জানে যে কোনো ধরনের অস্থিরতা হলেই কিন্তু এখানে বিপদ, এই অঞ্চলের জন্য বিপদ ছড়াবার একটা আশঙ্কা থাকে। তো কাজে এটাকে স্টেবল রাখতে হবে, এবং এই স্টেবল রাখবার জন্য প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আমাদের দারিদ্র্য। আমাদের দারিদ্র্য একটা বড় চ্যালেঞ্জ, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এখন না জিও পলিটিক্স নিয়ে আমরা কথা বলছি, গত কয়েক বছর ধরে
এর আগে তো মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে জিও পলিটিক্স নিয়ে কাজ করতো না। তখন কি ছিল, তখন তারা এই পভার্টি এলিভেশনের জন্য আমাদেরকে সমর্থন করেছে, যে আমরা একটুখানি উপরে আসি, একটু স্থিতিশীল থাকি। এবং সেটার জন্য দেখবেন আপনি 80-র দশক থেকেই আমাদের সবচেয়ে বড় একক গার্মেন্টসের বাজার কিন্তু রফতানি বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। তারা বিভিন্নভাবে আমাদেরকে সহায়তা করার চেষ্টা করছে। এখন তাদের এই ধারাবাহিকতাই তারা চায় যে বাংলাদেশ যদি আর্থিকভাবে একটা মোটামুটিভাবে আর্থিকভাবে সচ্ছল দেশ হয়, তাহলে এই পপুলেশনটার জন্যে স্থায়ীভাবে বা স্টেবল থাকাটা সম্ভব। এবং সেটা করার জন্য কিন্তু তারা বলছে যে এটা সম্ভব হবে না যদি এখানে গণতান্ত্রিক কাঠামোগুলো ঠিক না থাকে। যেমন ধরেন আপনি গত 15 বছরের কাহিনীটা আমরা যদি দেখি, অথবা গত 53 বছর ধরে যদি দেখি, আমরা মুক্তিযুদ্ধ করেছি গণতন্ত্রের জন্যে, বৈষম্যহীন বাংলাদেশের জন্যে, আমাদের মর্যাদার আত্মমর্যাদার জন্য। আপনি দেখবেন গত 53 বছরে আমরা কিন্তু বৈষম্যের দিক থেকে চ্যাম্পিয়ন হয়ে গেছি প্রায়। তো এই বিভক্ত সমাজ হলে কি হয় তার পরিণতিটা তো আমরা দেখছি এখন। তো কাজেই এই বিভক্ত সমাজ যাতে না হয়, অর্থনীতিটা যাতে ইকুইটেবল থাকে, ইনক্লুসিভ থাকে, এই দুটো কথা কিন্তু আজকে ইউজ করেছে, আজকে দুইটা শব্দ তারা ব্যবহার করেছে। কিন্তু উদ্দেশ্যটা হল এই, আমাদেরকে মনে করিয়ে দেয়া যে তোমার অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি সকলকে নিয়ে না হয়, সেটা যদি সমাজকে বিভাজিত করে, তাইলে এখানে বিপদের আশঙ্কা আছে। এবং সেটা ইনক্লুসিভ হতে হবে, ইকুইটেবল হতে হবে, যাতে ঠিক আছে যার সক্ষমতা আছে সে 10 পয়েন্ট পাবে, কিন্তু 100 আর 10 হবে, হওয়া উচিত, হলে সেটা বিপদ হবে। তো কাজেই এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের এই জায়গাটা আমাদের, আমি মনে করি যাতে আমরা উপলব্ধি করতে পারি, তাইলে আপনি যত প্রশ্ন করবেন তার জবাব কিন্তু আপনি পাবেন নিশ্চয়ই। কিন্তু একটা জায়গায় যেহেতু আমাদের দেশের জনগণের কাছে একটু স্পষ্ট বার্তা থাকা উচিত, যেহেতু এই দেশগুলো নিয়ে নানা ধরনের গল্প ছড়ানো আছে, নানা ধরনের গুজব ছড়ানো আছে, নানা কিছু ছড়ানো আছে। এবং যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সবসময় বলা হয়ে থাকে যে নানা ধরনের ওয়ার্ডকে কেন্দ্র করে তারা বিশ্ব শাসন করতে চায়। যেমন এক সময় তারা জঙ্গি দমন নিয়ে বিশ্ব শাসন করতে চেয়েছে, এক সময় তারা মানবাধিকার নিয়ে বিশ্ব শাসন করতে চেয়েছে, এক সময় তারা গণতন্ত্র নিয়ে বিশ্ব শাসন করতে চায়। এক একটা ওয়ার্ড নিয়ে তারা এক এক সময় আসে। এবং বলা হয়ে থাকে এখন যে কথাটি বললেন অতিথিরা, যে যদি এখন এই সময়ে এসে কমলা হ্যারিস আসেন তাহলে একই রকমভাবে চলবে, যদি হঠাৎ করে ট্রাম্প চলে আসেন তখন আসলে কেমন হবে। এটা নিয়ে যেমন আলোচনা আছে, তেমন একটা খুবই আজব কথাও আমাদের কাছে সবসময়ের জন্য আছে। কিন্তু সকল আজবই একসময় হয়তো বা কিছুটা যৌক্তিকও হয়, যে আমাদের সেন্ট মার্টিন নিয়ে আসলে কি হয়। এটা হাস্যকরও মনে হয়, কিন্তু আসলে কি, আমরা বিরতির পর জানতে ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা কথা বলছিলাম কেমন হবে অন্তর্বর্তী সরকারের কূটনীতি, এই প্রশ্নকে সামনে রেখে আমাদের সাথে অতিথিরা আছেন। ডক্টর শাহাব এনাম খান আছেন, তিনি অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্যার, আবারও আসলে যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, যে সরকার পরিবর্তনের সাথে সাথে কূটনৈতিক ধরন পরিবর্তন হয় যেটা বলছিলাম, এবং সব সরকারের ক্ষেত্রেই নিশ্চয়ই সেটা প্রযোজ্য। যে পরিস্থিতিটা এখন আসলে চলছে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের এই নতুন সরকারের যে সম্পর্কটার কথা আমরা শুনতে পাচ্ছি, এবং বলা হচ্ছে যে যেহেতু সামনেই নির্বাচন যুক্তরাষ্ট্রের, সেইখানে যদি কোনো পট পরিবর্তন হয়, আমাদের সাথে কূটনীতির সাথে তাদের কূটনীতির একটা পরিবর্তন ঘটতে পারে, এরকম কোনো সম্ভাবনা বা আশঙ্কার জায়গা দেখেন কিনা? ধন্যবাদ। আমার কাছে মনে হয় না কোনো সাবস্ট্যান্সিয়াল পরিবর্তন আসবে, কারণ আমাদেরকে মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসিতে একটা কন্টিনিউইটি থাকে। হয়তো প্রায়োগিক ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন আসতে পারে, যেটা স্যার একসময় বলছিলেন যে দেখেন ট্রাম্পের সময় কিন্তু স্যাংশন এসছে, তাই না? সুতরাং ট্রাম্পকে আমরা মনে করেছিলাম যে সে অনেক বেশি অটোক্রেটিক, গভর্নমেন্টগুলির সাথে তার একটা কম্প্রোমাইজ থাকবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু ডেমোক্রেটিক যে বিষয়গুলি কিন্তু তার সময় এসছে। সুতরাং আপনার এই কন্টিনিউইটিটা থাকে, এবং কন্টিনিউইটিটার মধ্যে যে বিষয়গুলি থাকে সেটাতে দেখবে যে তার ন্যাশনাল ইন্টারেস্ট কিভাবে এই পুরো সিস্টেমটার মধ্যে চেঞ্জ হচ্ছে। যত চেঞ্জ হবে তার পলিসিগুলিও চেঞ্জ হতে থাকবে। সেটার জন্য যে একটা দেশের উপরে নির্ভরশীল সেটা না। যেমন আমরা একটা আলোচনা করছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশে কি চায়। যদি আপনাকে আমি ট্রেড স্ট্যাটিস্টিক্স দিয়ে বোঝাই, যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে 2023 সালে $2.3 বিলিয়ন এক্সপোর্ট হয়েছে, মানে বাংলাদেশ ইম্পোর্ট করেছে। সেটা ছিল 2022-এর তুলনায় 24% কম, তার মানে কমে গেছে। আবার যদি আপনি চিন্তা করেন যে 2013 থেকে 2023 10 বছরের স্প্যানে তাদের 218% জাম্প করেছে, কিন্তু 18% জাম্প 218% জাম্প করার পরেও সেটা $2.5 বিলিয়ন থ্রেশহোল্ড ক্রস করতে পারেনি। তার মানে তার ইনভেস্টমেন্টের জায়গা কম,
ট্রান্সপারেন্সির ক্ষেত্রে প্রবলেম আছে, অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে প্রবলেম আছে, সে এইখানে যে ইনভেস্ট করবে সেই টাকাটাকে রিপ্যাট্রিয়েটেড করার ক্ষেত্রে তার প্রবলেম আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাক্টস, লেবার ল, তারপর কপিরাইট অ্যাক্ট, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনস অ্যাক্ট, প্রত্যেকটা জায়গাতে প্রবলেম থাকে বলে তার ইনভেস্টমেন্টটা হয় না। কিন্তু অন্যদিকে আপনি যদি দেখেন বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে $8.3 বিলিয়ন 2023-এ, সেটাও আবার 25.7% কম 2022-এ। তার মানে এই একটা বছরে কিন্তু আমরা সব দিকে একটা রিসেশন দেখছি। কিন্তু আবার যদি 2013 থেকে 2023 ধরেন 10 বছরে মাত্র 55% বেড়েছে। ফলে এই যে ইউএস এর সাথে যে একটা ট্রেড ডেফিসিট, এটা কিন্তু আমাদের অনুকূলে $6 বিলিয়ন। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যদি অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, ডেমোক্রেসি, লেবার ল এগুলিকে যদি প্রমোট করতে পারেন, এই সংখ্যাটা অনেক বেড়ে যাবে। এবং এটা বেড়ে গেলে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, বাংলাদেশের যেরকম একটা বেনিফিট হবে, রিজিয়নের একটা বেনিফিট হবে, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা যদি দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এফডিআই বাংলাদেশে মাত্র $575 মিলিয়ন, এটাও কিন্তু বাড়ানো সম্ভব। সুতরাং সব দিক থেকে যদি আপনি চিন্তা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্রেড পলিসি বা ইকোনমিক ইন্টারেস্ট, সেইটার জন্য তার দরকার হলো সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স ইন্টারেস্ট, প্রত্যেকটা জিনিসের সাথে বাংলাদেশের সম্পর্ক ওতপ্রোতভাবে বাড়ছে। এবং এই বাড়ার কারণে আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের এই ডেলিগেশন যেটা এসছে, সেটা নতুন করে হয়তো কিছু বার্তা দেবে, কিন্তু কন্টিনিউইটিটা সবসময় থাকবে। কারণ আপনি যদি গত বছরের যে টিকফা কাউন্সিল মিটিং হয়েছিল যে 2023-এর সেপ্টেম্বরে, সেইখানে যে ইস্যুগুলি ছিল, লেবার রিফর্ম, তারপর ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ডিজিটাল ট্রেড, এগুলোও কিন্তু এবারই এসছে। সুতরাং এই কন্টিনিউশনের দিকটাও দেখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার কাছে যেটা মনে হয় যে এই দফাতে হয়েছে, সেটা হলো একটা বাইপার্টিজান অ্যাক্ট আসার কথা আছে, এটার নাম হলো রোহিঙ্গা অ্যাক্ট যেটা হবে। এবং সেইটার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ইউএসএআইডি থেকে শুরু করে যে অন্যান্য অর্গানাইজেশনগুলি কিভাবে কাজ করবে, সেটারও একটা মনে হয় আলোচনা। সেটা কি রোহিঙ্গা রিপার্কেশনের ক্ষেত্রে নাকি তাদের এটা অনেক কিছুই। বার্মা অ্যাক্টের মাধ্যমে হলো বার্মাতে ডেমোক্রেসি, অ্যাকাউন্টেবিলিটি, হিউম্যান রাইটস, জাস্টিস প্রতিষ্ঠা করা, এনইউজির মাধ্যমে বাংলাদেশের সহায়তায়, এবং সেই সাথে রোহিঙ্গাদেরও সেই ক্ষেত্রে নিশ্চিতভাবে আপনার রিপ্যাট্রিয়েশন তখনই হবে যখন আপনি আরাকানকে স্টেবিলাইজ করবেন। কিন্তু এখানে একটা মজার জিনিস আছে রোহিঙ্গা অ্যাক্টে, সেটাতে শুধুমাত্র যে তাতমাদকে ধরা হচ্ছে তা না, সেখানে আরাকান আর্মিকেও অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনা হচ্ছে। সুতরাং সেই জায়গাগুলি আমার মনে হয় যে আমাদের একটা বড় জায়গা তৈরি হচ্ছে আলোচনার। তাহলে সেটা বাংলাদেশের জন্য নিশ্চয়ই অনেক সুখবর হবে, কারণ যে পরিস্থিতিতে আমরা রোহিঙ্গাদের নিয়ে আছি সেটা তো আসলে কোনো সমাধান কোনো দিক থেকে হচ্ছে না। মুন্সি ফয়েজ আহমেদ, যে প্রসঙ্গটি রেখে গিয়েছিলাম সেটা পাবলিকের কাছে সবচেয়ে বেশি, জনগণের কাছে যাদের আমরা বলি, তারা হচ্ছে সবচেয়ে বেশি আগ্রহের জায়গা। এটা কোথা থেকে ছড়িয়েছে? আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের আসলে আগ্রহের জায়গা সেন্ট মার্টিন, এবং তিনি যখন এটা বলেছিলেন এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে বা সিরিয়াসলি আলোচনা হয়েছে। কিন্তু এই বিষয়ে কি আসলেও কোনো একটা আগ্রহের জায়গা যুক্তরাষ্ট্রের আসলেও কখনো আছে, বা কি হবে আসলে সেন্ট মার্টিন নিয়ে? সেখানে ঘাঁটি গাড়ার কথা কি হচ্ছে আসলে? এই বিষয়টা নিয়ে আসলে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে বলা হয়েছে, কখনোই খুব পরিষ্কার করে বলা হয়। হ্যাঁ, সেটাই। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় যে সিরিয়াস হওয়ার সুযোগ কম। 2 নম্বর, 1 নম্বর, কখনো সেন্ট মার্টিনের কথা বলা হয়েছে, কখনো বলা হয়েছে কোনো একটা এয়ার বেস তৈরি করে, দ্যাট ইজ নট এ প্লেস ফর অ্যান এয়ার বেস এনিওয়ে। সুতরাং এটা অন্য কোনো কিছু চিন্তা করা। আবার বলা হচ্ছে যে একটা তৃতীয় দেশ তৈরি করা বাংলাদেশ এবং মিয়ানমার, তো এইসব কথা বলা হচ্ছে। এগুলো কোনো কেউ কেউ ওইগুলো আলাপ কোনো বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা হয়ে থাকতে পারে, কিন্তু এগুলো সিরিয়াস কোনো কিছু হয়েছে বলে মনে হয় না। তো যাই হোক, এইটা বাদ দিয়ে আমি অন্য কথা, যে কথাগুলো আলোচনা হচ্ছিল রোহিঙ্গা ইস্যুতে আপনি বলতে চাচ্ছিলেন, জি, যেটাতে যেতে চাইলাম যে আমাদের দেশে ব্যবসা বাণিজ্যের কথা যেটা আসছে, যে কেন সাহাবী নাম বলার চেষ্টা করলেন যে কেন যথেষ্ট ওরা আমাদের কাছ থেকে জিনিস কেনে, ওদের কাছ থেকে আমরা কিনি না, আমাদের আমদানি কম কেন, ইনভেস্টমেন্ট কম কেন, এইগুলোতে যেগুলো বলেছেন উনি সেগুলো ঠিক, কিন্তু তারপরেও আরও 2-1টা ফ্যাক্টর আছে যেটা আমার মনে রাখতে হবে, সেগুলো খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে জিনিস আমরা আমদানি করতে পারি, মানে ওখান থেকে কী আমদানি করব, সেই জিনিসটা তো আরও সস্তায় একই রকম আমাদের প্রয়োজনের মতন জিনিস আমরা অন্য জায়গা থেকে কিনতে পারতেছি। আমরা চীন থেকে, ভারত থেকে কিনতে পারতেছি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ওই একই জিনিস কিনতে গেলে হয়তো বেটার হতে পারে জিনিস, কিন্তু সেটার অনেক বেশি দাম, আমাদের জন্য অ্যাফোর্ডেবল না। সেই জিনিসটাও মনে করতে হবে যে ওইটা। তারপরে আবার ওরা যে আমাদের কাছ থেকে গার্মেন্টস কেনে, এটা কি শুধু আমাদেরকে সাহায্য করার জন্য কেনে? একদম না, না, নিশ্চয়ই না। তাদের এই জিনিসটা সস্তায় তাদের লোকজনকে দিতে পারে, বরং
আমাদের প্রতি তাদের মোটেই দরদ এই পর্যন্ত তারা দেখায় নাই, কারণ তাহলে তো তারা জিএসপি সুবিধা দিত আমাদেরকে। কিন্তু তারা বলছে তো নতুন করে যে জিএসপি সুবিধা তাদেরকে দিতে চায় তারা, সেটার জন্য কতগুলো কন্ডিশন তারা দিয়েছে, সেগুলো যদি আমরা ফুলফিল করতে পারি, যে ওয়ার্ক কি বলে লেবার ল ইত্যাদি, এগুলো অনেক কিছু পূরণ করতে হবে, এগুলো বিষয় আছে। তো সুতরাং তারা আমাদেরকে খুব আদর করে বা বিশেষ আমাদেরকে দয়া দেখিয়ে কাজ করছে তা নয়, একদম প্রয়োজন অনুযায়ী তাদের স্বার্থ, তাদের প্রয়োজনে লাগে সেই জন্য, এবং সস্তায় পায় তাই জন্য তারা কেনে। আমরা তাদের কাছ থেকে কিনি না এই কারণে যে এটা অনেক বেশি এক্সপেন্সিভ। তারপরে হ্যাঁ, আমাদের এখানে আইন কানুন তাদের জন্য হয়তো অত ইয়ে না, সেই জন্য তারা ইনভেস্টমেন্ট কম করে। আসলে কিন্তু সেটা যেমন একটা কারণ, অন্য কারণও আছে। তারা যেই জিনিসে এখানে ইনভেস্ট করবে সেই ইনভেস্টমেন্টটাই সেই জিনিসটাই আমরা অন্য জায়গার থেকে হয়তো আরও সস্তায় পাচ্ছি। এমনকি জাপান থেকে আমরা আরও আমাদের জন্য সহজ শর্তে পাচ্ছি। সুতরাং আমরা ওখানে ওদের কাছে যাচ্ছি না। ওরা যে এবার $220 কোটি কথা বলেছে, এটা তো আগের 2021-এ যেটা ছিল সেটা ষষ্ঠ এটার একটা দফা। বিশেষ দিক হলো যে এটা তারা সামনে এনে দিচ্ছে, যে এটা তারা অনুদান হিসেবে দিচ্ছে। এইটা তারা আমাদেরকে দেখাচ্ছে বিরাট একটা দয়া করছে। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র দয়া করে কিছু করে না, সেটা আমাদের বুঝতে হবে। আমাদের নতুন সরকার এসছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের গুরুত্বপূর্ণ সম্পর্ক, অত্যন্ত শক্ত সম্পর্ক প্রয়োজন, কিন্তু তার মানে এই না যে আমরা আমাদের যে জাতীয় স্বার্থ আছে সেটাকে জলাঞ্জলি দিয়ে করব না। এবং সেই কারণে এই যে ইন্দো প্যাসিফিক ইয়ের কথা বলা হচ্ছে, সেখানেও আমরা আগে যে অবস্থান নিয়েছিলাম যে আমরা ওদের যে অর্থনৈতিক কম্পোনেন্ট আছে সেটার সাথে আমরা যুক্ত হতে রাজি, কিন্তু যে ইনক্লুসিভ কথাটা আমরা এখানে এনেছি, এখানে ওরা ইনক্লুসিভ আনে না, এখানে আমরা ইনক্লুসিভ এনেছি, যে সবাইকে নিয়ে যাতে আমরা এগোতে পারি সেই রকম সেই জায়গাটাতে। এই ইনক্লুসিভনেসের কথা যেহেতু এম হুমায়ুন কবিরও একই সাথে বলছিলেন, আপনার কাছ থেকেও জানতে চাই যে ইনক্লুসিভনেস মানে যে কথাটাই আমরা বলছিলাম যে সেটা আমাদের অর্থনৈতিকভাবে হতে পারে, সাংস্কৃতিকভাবে হতে পারে, অনেক দেশের হতে পারে, রাজনৈতিকভাবে হতে পারে। ইনক্লুসিভনেস মানে অন্তর্ভুক্তিকরণ কী ক্ষেত্রে তারা ব্যবহার করছে, সব ক্ষেত্রেই নাকি আসলে রাজনীতির ক্ষেত্রে বা অর্থনীতির ক্ষেত্রে আলাদা? এটা প্রেক্ষাপট দুই রকম। আমরা ইন্ডো প্যাসিফিক আউটলুকে ইনক্লুসিভটা ব্যবহার করেছি, আমরা এই অঞ্চলের সব দেশের সাথে কাজ করতে চাই, সেটা ক্ষেত্রে বোঝানোর জন্য চীনকে বাদ দেওয়া যাবে না। এখন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রাষ্ট্র যেটা বলছে সেটা হচ্ছে যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকেই তো আমাদের এই গণ আন্দোলনটার সূত্রপাত। তো বৈষম্য বিরোধী যদি হতে হয়, এটা কিন্তু আমাদের জন্মসূত্রের সাথে জড়িত। মুক্তিযুদ্ধের সময়তে কিন্তু আমরা এই বক্তব্যগুলো দিতাম যে আমরা গণতন্ত্র চাই, আমরা ইকুইটেবল রাষ্ট্র চাই, ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র চাই, আমরা আমাদের সামাজিক ন্যায় বিচার চাই, এগুলো আমাদের বক্তব্য ছিল। এবং এখনও কিন্তু আপনি যদি লক্ষ্য করেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্লোগানগুলো মূলত তাই, কিন্তু গণতন্ত্র, বৈষম্যহীনতা, আত্মমর্যাদা বোধ, সুশাসন, দুর্নীতিমুক্ত, অ্যাকাউন্টেবিলিটি, এগুলোই কিন্তু। এবং এই সবগুলোরই মূল মন্ত্র হচ্ছে ইনক্লুসিভনেস। আমরা এসডিজি নিয়ে গল্প করি না, এসডিজির মূল কথাটা কি? নো ওয়ান লেফট বিহাইন্ড, সবাইকে নিয়ে আমি চলবো। তো কাজেই বাংলাদেশের এই গত আন্দোলনের প্রেক্ষাপটে যদি আমি দেখি, কারণ এই আন্দোলনের মধ্য দিয়েই তো এই ইস্যুটা সামনে এসছে যে আমাদের সমাজ বিভাজিত হয়ে যাচ্ছে, বিভাজনের ফলে এখানে বৈষম্য বাড়ছে, বৈষম্য বাড়ার ফলে আমাদের সম্পদ লুট হয়ে যাচ্ছে, এই তো বক্তব্যগুলো। তো সেই প্রেক্ষাপটে বাংলাদেশে অন্তত 3টা জায়গায় আপনি ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে যে অর্থনীতির জন্য, আমরা সকলের জন্য, বাংলাদেশের জিডিপি অনেক বেড়েছে বলে আমরা বলছি, আমাদের দরিদ্র মানুষ যারা আছে তাদের জন্য কি জিডিপির বেনিফিটটা পৌঁছেছে? তো কাজে এখানে অর্থনৈতিকভাবে ইনক্লুসিভ হওয়া দরকার। আমার তরুণ প্রজন্মের জন্য তো সেই ইনক্লুসিভনেস হয়নি, আমার এখানে এমপ্লয়মেন্ট বাড়েনি, আমার অলমোস্ট আপনি বলতে পারেন এমপ্লয়মেন্ট লেস গ্রোথ হয়েছে এখানটায়। এবার আপনি যদি আসেন রাজনীতি ক্ষেত্রে, আমার এখানে গত দশকের অভিজ্ঞতায় আমাদের বলে যে আমরা তো রাজনীতি ইনক্লুসিভ হইনি। তো কাজেই এখানে ভবিষ্যতের রাজনীতিটা ইনক্লুসিভ কীভাবে হওয়া যায় সেই জায়গাটাও আমাদেরকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে এখানে সকলকে নিয়ে তোমার একটা টেকসই রাজনৈতিক ব্যবস্থা গড়তে হবে, যাতে এই ধরনের ঝড়ের মুখে আমরা না পড়তে হয়। তৃতীয় যেটা হচ্ছে সামাজিকভাবে আপনি ইনক্লুসিভ হওয়া দরকার। মহিলাদের অংশগ্রহণ বলেন, অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণ বলেন, আমাদের তরুণ প্রজন্ম অংশগ্রহণ বলেন, তো সেটা তো সামাজিক ইনক্লুসিভনেস। তো কাজে ইনক্লুসিভ কথাটা যখন বলা হয়, আমার ধারণা অনেকগুলো ডাইমেনশনকে সামনে রেখেই আমরা বলা হয়। এবং আমরাও বলছি কথাটা অভ্যন্তরীণভাবে, মার্কিন যুক্তরাষ্ট্র কথাটা বলে কিন্তু আমাকে মনে করিয়ে দিচ্ছে এটা
আমার কথাটাই তারা অনুসরণ একদম। কিন্তু যে আমাদের দেশ তো যেহেতু যুক্তরাষ্ট্র চায়, আমরা সবাই চাই যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ইনক্লুসিভনেস, অন্তর্ভুক্তিকরণ যখন আমরা করব তখন হচ্ছে সকল রাজনৈতিক দলের সেখানে একসাথে অংশ। আমি এখানে আমি আসবো, হ্যাঁ, টেকসই একটা গণতন্ত্রের জন্য সকল রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে, সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে, জনগণ বাছাই করবে কাকে তারা চাইছে। কিন্তু এই দেশে গত 15 বছরেও আমরা যখন দেখি নাই, অনেক রাজনৈতিক দলকে বাইরে থাকতে হয়েছে। এখন যে পরিস্থিতি হয়েছে, আওয়ামী লীগকে বাইরে থাকতে হচ্ছে। যে ইনক্লুসিভনেসের কথা তারা বলছে, তাতে কি এই আওয়ামী লীগ সহ বা আওয়ামী লীগ আসলে অন্য সবাই সহ এটা কি সম্ভব হবে আসলে? আমরা অতীতের রাজনীতিটা টেকসই হয়নি, তার তো আর পরীক্ষার দরকার নেই। কাজেই আমরা ভবিষ্যতের এক্সপেরিমেন্টটা হতে হবে টেকসই দিকে যাওয়ার জন্য, এবং আমরা অতীতকে দৃষ্টান্ত হিসেবে নেওয়ার দরকার নেই। আমি মনে করি নতুন করে দৃষ্টান্ত, আজকে তরুণ প্রজন্ম আমাদেরকে এই 52-53 বছর পরে যেটা দেখালো, তারা যেই চিন্তা পথ দেখাচ্ছে, সেই পথটা অতীতের ভিত্তিতে আপনি যদি মাপতে যান বা এটাকে মূল্যায়ন করতে যান, তাহলে এই হিসাব আপনি মেলাতে পারবেন না। কাজে আমি এই নতুন প্রজন্মের ভাবনায় নতুন করে আমাকে একটা বাংলাদেশ তৈরি করতে হবে, এবং সেই নতুন বাংলাদেশ করার জন্য আমার ইনক্লুসিভের কোনো অল্টারনেটিভ নাই। আমি ছোট্ট ইনক্লুসিভ নিয়ে একটা ছোট্ট কথা, এটা সবসময় সবাই বলেন না, যেমন যখন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে ইনক্লুসিভের কথা বলে বা এসডিজিতে ইনক্লুসিভনেসের কথা বলা হয়, তখন মূলত বলা হয় যে প্রত্যেকটা দেশে তারা নিজেদের মধ্যে দেশের ভিতরে ইনক্লুসিভ হবে। কিন্তু যখন আন্তর্জাতিক ব্যবস্থা, যে কি বলে, আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা হোক, আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থা হোক, সেখানে বা জাতিসংঘ, সেখানে যে সব কিছু ইনক্লুসিভ হবে সেটা কিন্তু তারা চায় না। আমরা চাই সেটা। আমরা যারা নানানভাবে পিছিয়ে আছি বা পিছিয়ে রাখা হয়েছে, আমরা মনে করি যে আমাদেরকে ইনক্লুড করতে হবে। তো এই পার্থক্যটা আমাদের খেয়াল রাখতে হবে, একদম খেয়াল রাখতে হবে। কিন্তু এবং এই আন্তর্জাতিকভাবেও যাতে আমরা এই অন্তর্ভুক্তিকরণের মধ্যে ঢুকতে পারি, সেখানে আসলে কি চাওয়ার আছে আমাদের, আমরাও কেমন করে দর কষাকষি করতে পারি, আমরা বিরতির পর বরঞ্চ সেটা জানতে পারি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং অতিথিতে কৃতজ্ঞতা, আমাদের সময় দিচ্ছেন আপনারা। আমরা একদম শেষ মুহূর্তে আছি। আমি স্যারের কাছে একটু যাই, ডক্টর শাহ এনাম খান, যে এই দর কষাকষিতে বাংলাদেশ একটু, আমরা নতুনভাবে যেহেতু সব শুরু করতে চাই, আমরা আমাদের স্বার্থটা ভালো করে দেখতে পারবো এবং একটু বেশি কিছু আদায় করে নিয়ে আসতে পারবো এরকম পরাক্রমশালীদের কাছ থেকে। এই মুহূর্তে এরকম কিছু চাওয়ার বা সেই দর কষাকষির সুযোগ আছে কিনা, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ভালো সম্পর্ক বিশ্ব নেতাদের থেকে শুরু করে এইসব দেশের সাথে আছে? না, ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে আমাদের দর কষাকষি করার যথেষ্ট জায়গা আছে এই মুহূর্তে, অন্ততপক্ষে আছে। একটা বড় জিনিস হলো যে ডক্টর ইউনূস নিজে, যেহেতু তিনি পশ্চিমা বিশ্ব বলেন বা চীনের সাথেও বলেন, সব জায়গায় তার সম্পর্কটা অত্যন্ত যেটাকে বলি ঘনিষ্ঠ, এবং ঘনিষ্ঠ হওয়ার কারণে ওনার উপরেও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে আন্তর্জাতিক সম্প্রদায় আস্থা রাখেন, এবং আস্থা রাখেন বলেই কিন্তু এই প্রথম সভাতেই অনেকগুলি বিষয়ের আশ্বাস চলে এসছে, এবং এই আশ্বাসগুলি আমার মনে হয় যে বাস্তবায়িত হবে। এখানে আরেকটা যেটা, যে ডক্টর ইউনূস কিন্তু তাদেরকে তাদের যে কমিশনগুলি করা হয়েছে, এবং এই কমিশনগুলিতে যারা আছেন তারা যথেষ্টই আস্থাভাজন মানুষ। সবার কাছে গ্রহণযোগ্য। এই বিষয়গুলি যদি আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলি বুঝতে পারতো যে কি ধরনের মানুষ আসলে এইসব জায়গায় থাকা দরকার, তাহলে হয়তো আমাদের আজকে আরো অর্থনীতিতে গতি থাকতো। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই জিনিসগুলি ছিল না বলে পশ্চিমা বিশ্বের এক ধরনের আস্থার ঘাটতি তৈরি হয়েছিল। এটা একটা। দ্বিতীয় একটা হলো বিষয় যেটা, যে বাংলাদেশে যে এই যে ভূকৌশলগত গুরুত্বটা বেড়েছে, ভূ রাজনৈতিক গুরুত্বটা বেড়েছে, এবং একটা বিষয় যে বাংলাদেশের মানুষের যদি আয় বাড়ে, সুতরাং তার কনসামশনও বাড়বে, এবং কনসামশন বাড়লে পরে তার অর্থনৈতিকভাবে আরও অনেক বেশি পারচেজ ক্যাপাসিটিটা আসবে, এবং এই পারচেজ ক্যাপাসিটিটা শুধু বাংলাদেশের জন্য লাভবান না, এটা পশ্চিমা বিশ্বেও লাভবান হবে। সুতরাং সেই জায়গাতে গিয়ে আমার মনে হয় যে স্বাভাবিকভাবে হিউম্যান রিসোর্সে যে ইনভেস্টমেন্টের কথা এসছে, গুড গভর্নেন্সের কথা এসছে, এবং ডক্টর ইউনূসের ক্যাবিনেট যে 6টা কমিশন করেছে, এই কমিশনগুলির গতি প্রকৃতি কি হবে। সুতরাং অল দ্য পলিটিক্যাল ক্যাপিটাল বলেন বা ইকোনমিক ক্যাপিটালগুলি তৈরি করা হচ্ছে, পলিসিগত তৈরি করা হচ্ছে, এখন দেখতে হবে যে এটা কত তাড়াতাড়ি এই সরকার বাস্তবায়ন করতে পারেন এবং বাস্তবায়ন করে এটাকে ডেলিভার করতে পারেন। মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কোনো পরামর্শ যে কি বিষয়ে আমরা তাদের সাথে একটু করতে পারি, আদায় করতে পারি আর কি যুক্তরাষ্ট্রের সাথে?
আমার মনে হয় আমাদের আগের থেকে যেই ধরনের জিনিসগুলো চাহিদা ছিল সেইগুলোই তো আমাদের চাহিদা তো আর পরিবর্তন হয়ে যাচ্ছে না, সুতরাং সেইগুলোতে এখন আমাদের দর কষাকষির সুযোগটা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে একটা কারণে, যেটা যে ডক্টর ইউনূসের তার যে স্টেচারটা, তার যে পরিচিতি, আর তাকে বিভিন্ন সময় তারা ব্যাক করেছে আগেও, সুতরাং তাদেরও একটা দায় রয়েছে সেখানে, সুতরাং সেইটা তো নিশ্চয়ই ব্যবহার করা দরকার। আর তাছাড়া আমাদের যে কি বলা যায়, আমাদের যে জিনিসপত্র আমরা বিক্রি করতে চাই সেগুলোর মান উন্নয়ন করা, সেগুলো আমাদের নিজেদের দিক থেকে আমরা যখন অন্যের কাছে কিছু চাইবো আমাদের নিজেদের অবস্থানটাকেও দৃঢ় করতে হবে, যে আমাদের আগেও যে সমস্যাগুলো ছিল এখনও সেই সমস্যাগুলো আছে। সেটা কি, যে আমাদের কোয়ালিটি প্রোডাক্ট, তারপরে আমাদের ডাইভার্সিফিকেশনের ব্যাপার, কারণ আমরা তো মূলত কথা বলছি কিসের জন্য, আমদানি রফতানির বিষয়ে তো বলছি আমরা, আমাদের ইয়েটা ডিপেন্ড করছে আমরা কত জিনিস বিক্রি করতে পারি, কত জিনিস তৈরি করে বিক্রি করতে পারি, তাহলে আমাদের ইয়েটা বাড়বে। আর বিশেষ করে আমাদের যদি অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি পায়, তো সেটা যদি আমরা খালি দেশের মধ্যে রেখে দিই তাহলে তো আমাদের লাভ হবে না। সুতরাং সেই জন্যে আমাদের যেই কাজ করলে আমাদের বাজার সম্প্রসারিত হবে সেই কাজগুলো করতে হবে, এবং সেইখানে যখন আমরা সেগুলো করতে পারবো তখন আমাদের সত্যিকার অর্থে দর কষাকষির অবস্থানটা তৈরি হবে, এবং অর্থনৈতিক যে একটা স্বাবলম্বী হওয়ার জায়গা, সেখান থেকে আমরা আবার ওই জায়গাটাও পাবো। এম হুমায়ুন কবির, আপনার জায়গা থেকে যদি কিছু বলতেন। আমি 2-3টা প্রশ্ন বলি। একটা হচ্ছে যে মার্কিনিরা আমাদেরকে কিভাবে দেখছে তার একটা ইন্ডিকেশন হচ্ছে আপনি এই যে কম্পোজিশন অফ দ্য ডেলিগেশন, এই যে প্রতিনিধি দলটা এসছে সেটা যদি দেখেন সেখানে 2টা কম্পোনেন্ট আছে কিন্তু। একটা হচ্ছে যে অর্থনৈতিক কম্পোনেন্ট, যেমন ট্রেজারির আন্ডার সেক্রেটারি সেক্রেটারি উনি এসছেন, নেমেন। তারপরে ওখানে আছেন ইউএসটিআর-এর লোক আছে, বাণিজ্য, তারপরে আছে ইউএসএআইডির লোক। আপনি খেয়াল করেন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির দিক থেকে যে কটা প্রতিষ্ঠান আছে সে সবগুলো প্রতিষ্ঠানের লোকজন এখানে এসেছেন। তার অর্থ হচ্ছে তারা বাংলাদেশকে এই বিষয়গুলোতে সম্পৃক্ত করতে চায়, এটা 1 নম্বর বিষয়। এখন আপনি আসেন আমাদের দিক থেকে আমরা কী চাইতে পারি। আমাদের দিক থেকে আলোচনা হয়েছে যেটা একটু আগে, আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা আমাদের রফতানির ক্ষেত্রে, আমদানি রফতানি দুটোই যদি বলেন, একটা বড় জায়গা এখনও আছে যেটা আমরা পুরোপুরি ক্যাপিটালাইজ করতে পারছি না, এবং সেখানে লেবার রাইটস ইস্যু ইত্যাদি ইত্যাদি কারণে, এবং এটা যদি আমরা করতে পারি এবং জিএসপি সেটাও আনতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য একটা বড় দরজা খুলবে একদম। আর আরেকটা বলে রাখি, লাস্ট যেটা আনএক্সপ্লোর্ড হয়ে আছে, ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিনিয়োগের যে বড় জায়গা, এটা আমরা এখনও ওই দরজা খুলতে পারি। কাজে এখানে যদি আমরা আমাদের অভ্যন্তরীণ কিছু সংস্কার করতে পারি তাহলে সেখানে একটা বড় বিনিয়োগ আসবে, কাজে অর্থনৈতিকভাবেও নিশ্চয়ই অনেকখানি আমরা স্বাবলম্বী হওয়ার সুযোগও পাবো। অনেক ধন্যবাদ। অনেক আশা নিয়ে আমরা নতুন সরকারের গতিপথ দেখছি, তারা সফল হোক সব দিক থেকে। রাজখানে থাকবেন সবাই।